হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালোই হয়েছে। এদের মধ্যে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করবে বলে স্থির করে নিয়েছো, তাদের অনেকেই সময় নষ্ট না করে পড়াশুনো শুরু করে দিয়েছো। যারা এখনও শুরু করোনি, তাদের বলবো তোমরাও তাড়াতাড়ি শুরু করে দাও, না হলে তোমরা তোমাদের সিলেবাস সময় মতো শেষ করতে পারবে না। আজ আমি তোমাদেরকে রৈখিক অসমীকরণ করাবো। এটি তোমাদের বইয়ের বীজগণিতের একটি অধ্যায়। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। যদি তোমাদের ক্লাসের কোথাও বুঝতে অসুবিধে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। এখন আমরা পড়ব রৈখিক অসমীকরণ। এই রৈখিক অসমীকরণটি কী, এটা জানতে গেলে আমি তোমাদেরকে প্রথমে একটি উদাহরণ দিচ্ছি। ধরো আমি বাজারে 200 টাকা নিয়ে গেলাম। আমি বাজারে 200 টাকা নিয়ে গেলাম, ঠিক আছে, নিয়ে গেলাম। এবার কি করলাম, ধরো আমি ঠিক করলাম যে এই 200 টাকা দিয়ে 2 কেজি আপেল এবং 1 কিলো পেয়ারা কিনতে হবে। এই 200 টাকা দিয়ে আমি কি কিনবো? 2 কিলো আপেল, 2 কিলো আপেল এবং 1 কিলো পেয়ারা কিনতে হবে, ঠিক আছে, কিনতে হবে। তাহলে আমি বাজারে নিয়ে গেলাম 200 টাকা, সেখানে গিয়ে দেখলাম যে 2 কিলো আপেল এবং 1 কিলো পেয়ারা কিনতে হবে। এবার আমি দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে 1 কিলো আপেল এবং 1 কিলো পেয়ারা কত হবে, এবং দোকানদারকে আমি 2 কিলো আপেল এবং 1 কিলো পেয়ারা দিতে বললাম, ঠিক আছে। দেওয়ার পর আমি দোকানদারকে 200 টাকা দিলাম। তাহলে সে আমাকে 1 টাকাও ফেরত দিল না, তাহলে এখানে ব্যাপারটা কি ঘটলো? এখানে দেখো, আমি ধরে নিলাম যে দোকানদারকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে 1 কিলো আপেল এবং 1 কিলো পেয়ারার দাম কত, তখন দোকানদার আমাকে বলল যে 1 কিলো আপেলের দাম X টাকা, 1 কিলো আপেলের দাম X টাকা, এবং 1 কিলো পেয়ারার দাম Y টাকা। 1 কিলো আপেলের দাম X টাকা এবং 1 কিলো পেয়ারার দাম Y টাকা। তাহলে দোকানদারকে আমি 200 টাকা দিলাম, সে ফেরত দিল না, মানে এখানে 2 কিলো আমি আপেল নিয়েছি, তাহলে 1 কিলো আপেলের দাম যদি X টাকা হয়, 2 কিলো আপেলের দাম হবে 2X টাকা। আবার 1 কিলো পেয়ারার দাম যদি Y টাকা হয়ে থাকে, তা আমি তো 1 কিলো পেয়ারাই দিতে বলেছি, তাহলে 1 কিলো পেয়ারার দাম হবে Y টাকায়। তাহলে মোট আমার খরচ হলো 2X + Y। তাহলে এই মোট পরিমাণটা কার সাথে সমান হবে? 200 টাকার সাথে। মোট এই পরিমাণটা সমান হবে 200 টাকার সাথে। তাহলে এটা কি ঘটলো? এখানে একটা সমীকরণ তৈরি হলো। এখানে আমরা যেটা পেলাম সেটাকে বলা হয় সমীকরণ, ঠিক আছে। তাহলে অসমীকরণ ব্যাপারটা কি? আমরা তো এখানে পড়ছি রৈখিক অসমীকরণ, সমীকরণ তো না। এই সমীকরণটা কি হয় এটা আমরা আগেও জানি এবং আগেও শিখেছি। তাহলে এইবার এই বিষয়টাকে একটু ঘুরিয়ে বলা যাক। দেখো, এইবার বিষয়টাকে আমরা কিভাবে বলছি, আমি বাজারে সেই একই পরিমাণ টাকা নিয়ে গেলাম। আমি বাজারে 200 টাকাই নিয়ে গেলাম, 200 টাকা নিয়ে গেলাম, ঠিক আছে। আমি বাজারে 200 টাকা নিয়ে গেলাম, ঠিক আছে। এবার আমি ওই দোকানদারকে বললাম যে ওই 2 কিলো আপেল এবং 1 কিলো পেয়ারা দিতে বললাম, ঠিক আছে। তাহলে দোকানদারকে আমি কত বললাম? 2 কিলো আপেল দাও, 2 কিলো আপেল এবং একই পরিমাণ অর্থাৎ 1 কিলো পেয়ারা দিতে বললাম, বা 1 কিলো পেয়ারা কিনলাম। তা দোকানদারকে যখন আমি 200 টাকা দিলাম,
এবার কি করলো, দোকানদার আমাকে কিছু টাকা ফেরত দিল। তাহলে এখানে ব্যাপারটা কীরকম হলো, এখানেও আমি ধরে নিলাম যে 1 কিলো আপেলের দাম হচ্ছে, এই যে 1 কিলো আপেলের দাম X টাকা, আর 1 কিলো পেয়ারার দাম Y টাকা। আপেলের দাম আগে যেমন ছিল X টাকা, পেয়ারার দাম ছিল Y টাকা, এখনও ধরলাম একই পরিমাণ দামই আছে। তাহলে এইবার আমাকে দোকানদার কিছু টাকা ফেরত দিল। তার মানে 1 কিলো আপেলের দাম যদি X টাকা হয়ে থাকে, আমি তো কিনেছি 2 কিলো আপেল, তাহলে এক্ষেত্রে 2 কিলো আপেলের দাম হবে 2X টাকা। আর কিনেছি 1 কিলো পেয়ারা, তাহলে 1 কিলো পেয়ারার দাম হবে Y টাকা। তাহলে আমার মোট কত টাকা খরচ হলো, 2X + Y, এটা হচ্ছে মোট খরচ। তাহলে মোট এই খরচের পরিমাণটা কত দাঁড়ালো, দোকানদার আমাকে কিছু টাকা ফেরত দিয়েছে, তার মানে আমার খরচ কিন্তু 200 টাকা হয়নি, আমার খরচ এখানে 200 টাকার চেয়ে কম হয়েছে। তাহলে তখন এটাকে আমরা কিভাবে লিখব, যে 2X + Y < 200, মানে এই খরচের পরিমাণ 200 টাকার চেয়ে কম, < 200, এটাকে আমরা বলি চিহ্ন। তাহলে এইবার তোমরা আগের যে ব্যাপারটা আর এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। আগেরটার ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা ছিল একটা সমীকরণ, আর এখন যেটা পেলাম এটাকেই বলা হয় একটা অসমীকরণ। ঠিক আছে, অর্থাৎ আগেরটার ক্ষেত্রে এই লেফট হ্যান্ড সাইড আর এই রাইট হ্যান্ড সাইড এই দুটো সমান ছিল বলে তাই এটাকে সমান চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। আর এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান নয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডের চেয়ে ছোট। কারণ আমি বাজারে 200 টাকা নিয়ে গেছি, আমার খরচ কিন্তু 200 টাকা হয়নি, 200 টাকার চেয়ে কম হয়েছে, তাই আমি এটাকে বলে চিহ্ন। কি বলে, এটাকে তোমরা চিহ্ন বলবে। অর্থাৎ এই চিহ্নগুলো এরকম যদি থাকে তখন আমরা এটাকে বলবো, যদি এমন থাকে তখন এটাকে বলবো গ্রেটার দ্যান। অর্থাৎ এই চিহ্নটার যে দিকে মুখটা খোলা থাকে সেই দিকটা বড় হয়। তাহলে এখন দেখো মুখটা খোলা হচ্ছে 200-র দিকে, তাহলে 200টা হচ্ছে বড় এই দিকের চেয়ে। যদি এখানে গ্রেটার দ্যান চিহ্নটা থাকতো, মানে এটা থাকতো, তাহলে মুখটা এই দিকটা খোলা থাকতো, তখন লেফট হ্যান্ড সাইডটা বড় হতো। তাহলে এগুলোই হচ্ছে অসমীকরণের চিহ্ন, যার এটাকে বলা হয় চিহ্ন, এটাকে বলা হয় গ্রেটার দ্যান চিহ্ন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে পার্থক্য সমীকরণ এবং অসমীকরণের সাথে। বা আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো তোমাকে কেউ বলল যে কোনো একটি পরীক্ষায় পাশ করতে গেলে কমপক্ষে 30% পেতে হবে। কোনো একটা এক্সামে পাশ করতে গেলে কমপক্ষে 30% পেতে হবে, কমপক্ষে 30% পেতে হবে। ঠিক আছে, তাহলে এই বিষয়টাকে আমরা কিভাবে লিখব, ধরো এক্সামে পাশ করতে গেলে কমপক্ষে 30% পেতে হবে, তাহলে যে এক্সামটি দিচ্ছে আমি ধরে নিলাম সে এক্সামে যে নম্বরটি পেয়েছে, যে ধরি প্রাপ্ত নম্বর কত X, যে নম্বরটি পেয়েছে সেই প্রাপ্ত নম্বরটি ধরে নিলাম X। তাহলে এখানে Xটা কি হবে, X এর ভ্যালুটি কমপক্ষে 30% পেতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, যে X এর মান হয় 30 হবে, না হলে 30-র চেয়ে বড় হবে। তাহলে বিষয়টাকে আমরা এইভাবে চিহ্নিত করব, যে X গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটাকে আমরা বললে আগে আমরা শিখেছি গ্রেটার দ্যান, আর তার সাথে যখন আমরা ইকুয়েশনটাকে জুড়ে দিচ্ছি, মানে ইকুয়ালটাকে জুড়ে দিচ্ছি, তখন এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল বলা হয়। তাহলে X এর মান কেন এখানে ইকুয়ালটা জুড়েছি, কারণ এক্সামে পাশ করতে গেলে কমপক্ষে 30% পেতে হবে, মানে এই X এর মান যদি 30 হয় তাহলেও চলবে, এখানে Xটা যদি 30 হয় তাহলেও চলবে, কিন্তু তুমি তো বলতে পারো না যে এখানে Xটা 30ই হবে।
এক্স 30ও হতে পারে, মানে তার প্রাপ্ত নম্বর 30ও হতে পারে বা 30-র থেকে বেশিও হতে পারে, বা এক্স গ্রেটার দেন 30 হতে পারে। তাহলে যখন এরকম ইকুয়েশনও হয়, এবং ইকুয়েশন এখানে কি, এটা কি অসমীকরণ, ইনইকুয়ালিটি, সেটাও যখন হচ্ছে, মানে দুটোই একসাথে যখন প্রযোজ্য হচ্ছে, যে এটাও হতে পারে, চান্স আছে এটারও, তখন আমরা এর সাথে এই ইকুয়েশনটাকে জুড়ে দিয়ে এইভাবে লিখব যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 30, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 30, মানে এক্সামে পাশ করতে গেলে কমপক্ষে 30% পেতে হবে, মানে তার প্রাপ্ত নম্বর যদি এক্স হয়ে থাকে তাহলে এক্সের মান যেমন 30 হবে, এক্সের মান সেরকম 30-র থেকে বেশিও হবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 30 বলতে পারি। তাহলে যে অসমীকরণের ক্ষেত্রে আমরা যেমন লেস দেন গ্রেটার দেন শিখলাম, সেরকম কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু এবং লেস দেন ইকুয়াল টু এই বিষয়টাও আসতে পারে। ঠিক আছে, সমীকরণে সবসময় ইকুয়াল থাকে, তাহলে অসমীকরণের চিহ্ন হিসাবে কী পেলাম, গ্রেটার দেন থাকতে পারছে, এই যে গ্রেটার দেন থাকতে পারছে, লেস দেন থাকতে পারছে, গ্রেটার দেন ইকুয়াল টু থাকতে পারে, লেস দেন ইকুয়াল টু থাকতে পারে, বা আরেকটা চিহ্ন আছে সেটা হচ্ছে নট ইকুয়াল টু, এটাও কিন্তু থাকতে পারে। এটাও কিন্তু সমীকরণ নয়, মানে বললাম এক্স নট ইকুয়াল টু 30, এক্স নট ইকুয়াল টু 30 এই কথাটি মানে হচ্ছে এক্সের মান 30 নয়, তাহলে এরকম চিহ্নও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তাহলে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, নট ইকুয়াল, এই ধরনের চিহ্ন কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে অসমীকরণের ডেফিনেশন যেটাকে আমরা বলি ইনইকুয়েশন, সেটা বলতে কি বোঝাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো, এক বা একাধিক চলরাশি বা ধ্রুবক রাশিসমূহের কোনো সম্বন্ধ যদি বীজগাণিতিক প্রতীকসমূহ এবং অসমতার একটি প্রতীকের সাহায্যে প্রকাশিত হয়। অসমতার একটি প্রতীক বলতে এই যে কী শিখলাম, গ্রেটার দেন ইকুয়াল টু হতে পারে, লেস দেন ইকুয়াল হতে পারে, শুধু গ্রেটার দেন হতে পারে, শুধু লেস দেন হতে পারে। তাহলে এই যে প্রতীক, এগুলোকে বলে অসমতা। তাহলে অসমতার একটি প্রতীকের সাহায্যে প্রকাশিত হয়, তবে সম্বন্ধটিকে একটি অসমীকরণ বলে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা এখানে বুঝতে পারছো, সেটাই এখানে ডেফিনেশনে বলা হচ্ছে যে এক বা একাধিক চলরাশি, যেমন ধরো আমি একটা লিখলাম এখানে 2x + 5 গ্রেটার দেন ইকুয়াল টু 3, 2x + 5 গ্রেটার দেন ইকুয়াল টু 3, তাহলে এটা একটা অসমীকরণ বা ইনইকুয়েশন। কেন এটা ইনইকুয়েশন, এই যে এবার এই ডেফিনেশনের সাথে এটা বুঝে নাও যে এক বা একাধিক চলরাশি, তাহলে এখানে চলরাশি হচ্ছে এক্স হচ্ছে চলরাশি, 2, 5 এগুলো কি, এগুলো হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে এক বা একাধিক চলরাশি বা ধ্রুবক রাশিসমূহের কোনো সম্বন্ধ, এটা একটা সম্বন্ধ। এটা কিভাবে প্রকাশ করা হয়েছে, যদি বীজগাণিতিক প্রতীকসমূহ, এই যে বীজগাণিতিক প্রতীকসমূহ এবং অসমতার একটি প্রতীক, এই যে অসমতার একটি প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়েছে, তাই এই সম্বন্ধটিকে আমরা অসমীকরণ বলতে পারি। ঠিক আছে, এখানে বোঝাচ্ছে 2x + 5 এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 3, অর্থাৎ 2x + 5 এর মান হয় 3 এর সমান হবে, না হলে 3 এর চেয়ে বড় হবে। এই যে দিকটা মুখ খোলা থাকে সেই দিকটা বড় ধরা হয়। ঠিক আছে, সেই দিকটাকে বড় ধরা হয়। বোঝা গেল? তাহলে দেখো, এই যে অসমীকরণ, এটাকে আমরা রৈখিক অসমীকরণ কেন বলছি, এইবার আমাকে সেটা জানতে হবে যে এটাকে রৈখিক বলতে আমরা বুঝি লিনিয়ার ইনইকুয়েশন। রৈখিক অসমীকরণ মানে লিনিয়ার ইনইকুয়েশন, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। আমাদের এই চ্যাপ্টারের নাম কিন্তু লিনিয়ার ইনইকুয়েশন। অর্থাৎ এই যে চলরাশি আমরা যেটা পেলাম, এই চলরাশির সর্বোচ্চ ঘাত, এই চলরাশির সর্বোচ্চ ঘাত যদি 1 হয়, তখন আমরা যে ইনইকুয়েশন বা অসমীকরণ পাচ্ছি সেটাকে বলবো লিনিয়ার ইনইকুয়েশন বা রৈখিক অসমীকরণ। তাহলে কোনো একটা অসমীকরণে চলরাশির সর্বোচ্চ ঘাত যদি 1 হয়ে থাকে,
তখন আমরা যে অসমীকরণটি পাই সেটাকে আমরা বলবো রৈখিক অসমীকরণ। তাহলে এই যে রৈখিক অসমীকরণ সেটা কিন্তু এক বা একাধিক চলরাশি বিশিষ্ট হতে পারে। এই যে অসমীকরণটাই এখানে কিন্তু চলরাশির সংখ্যা হচ্ছে একটি, এটা কিন্তু একের বেশিও হতে পারে। যেমন ধরো 2x + 3y < 5, এটাও একটা রৈখিক অসমীকরণ, কারণ এই অসমীকরণে x এবং y এর সর্বোচ্চ ঘাত দেখো 1 আছে। তাহলে সর্বোচ্চ ঘাত 1 থাকলে সেটাকে আমরা লিনিয়ার বা রৈখিক বলে থাকি। কিন্তু এখানে চলরাশির যে সংখ্যা সেটা কিন্তু দুটো, x একটি চলরাশি, y একটি চলরাশি, দুটো চলরাশি আছে। তাহলে এই ধরনের রৈখিক অসমীকরণকে আমরা বলবো দুটি চলরাশি বিশিষ্ট রৈখিক অসমীকরণ। এটি হচ্ছে যে এই অসমীকরণটি হচ্ছে একটি চলরাশি বিশিষ্ট, একটি চলরাশিকে আমরা ইংরেজিতে বলি ভ্যারিয়েবল, ঠিক আছে। এটাকে বলা হয় লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল। এই যে অসমীকরণ যেটা সেটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল, মানে একটি চলরাশি বিশিষ্ট। আর এটা হচ্ছে দুটি চলরাশি বিশিষ্ট, তাই এটাকে বলতে পারি লিনিয়ার ইনইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলস, ঠিক আছে। এটি হচ্ছে দুটি চলরাশি বিশিষ্ট। দুইয়ের অধিকও হতে পারে, কিন্তু আমাদের যা সিলেবাস তাতে কিন্তু আমাদের সর্বোচ্চ দুটি চলরাশি বিশিষ্টই অসমীকরণ দেওয়া থাকবে, তার বেশি আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমরা দেখো অসমীকরণকে এইভাবেও আমরা লিখতে পারি। ধরো বলতে পারি যে 5 > 3, এইভাবেও আমরা লিখতে পারি, যেখানে কিন্তু কোনো চলরাশিই নেই, যেখানে কোনো চলরাশিই কিন্তু নেই। তাহলে এই টাইপের কিছু অসমীকরণ আমরা লিখলাম যেখানে চলরাশি আছে, 5 > 3 বা 7 < 9, এই ধরনের কিছু চলরাশি এই অসমীকরণ লিখলাম যেখানে কোনো চলরাশি নেই। তাহলে এই যে এই ধরনের যে অসমীকরণ এটাকে আমরা বলবো লিটারাল ইনইকুয়েশন। কি বলবো? লিটারাল ইনইকুয়েশন, ঠিক আছে। যেখানে চলরাশি থাকে, যে অসমীকরণগুলোর মধ্যে চলরাশি থাকে আর যার মধ্যে চলরাশি নেই, ধরো এই ধরনের ইনইকুয়েশন, এগুলোকে আমরা বলবো নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি। এটা হচ্ছে নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি, নিউমেরিক্যাল নাম্বার দ্বারা এটাকে প্রকাশ করা হয়েছে, তাই এটাকে বলা হয় নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি, ঠিক আছে। নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি, এটা হচ্ছে লিটারাল ইনইকুয়ালিটি আর এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ইনইকুয়ালিটি। বোঝা গেল? আচ্ছা, যদি এমন থাকে যে এখানেও দেখো আবার দুটো টাইপে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রেটার দেন তার সাথে ইকুয়াল থাকে, আর একটা অনলি গ্রেটার দেন বা অনলি লেস দেন, সেখানে ইকুয়াল থাকে না, মানে হয় গ্রেটার দেন বা লেস দেন দ্বারা ডিনোট করা হয়, অথবা গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু দ্বারা ডিনোট করা হয়। যদি ইনইকুয়েশনের মধ্যে এরকম গ্রেটার দেন বা লেস দেন এই টাইপের যে ইনইকুয়েশন যেখানে ইকুয়াল থাকে না, ঠিক আছে, সেগুলোকে বলা হয় স্ট্রিক্ট ইনইকুয়ালিটি। কি বলবো এগুলোকে? স্ট্রিক্ট ইনইকুয়ালিটি, স্ট্রিক্ট ইনইকুয়ালিটি। আর যেগুলোর মধ্যে গ্রেটার দেন ইকুয়াল টু, এই ইকুয়াল টু কথাটা জুড়ে থাকে, ইকুয়ালও হতে পারে, এই ধরনের যে ইনইকুয়েশন বা ইনইকুয়ালিটি সেগুলোকে আমরা বলবো স্ল্যাক ইনইকুয়ালিটি। কি বলবো? সেগুলোকে বলবো স্ল্যাক ইনইকুয়ালিটি। এই টার্মগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। যেগুলোর মধ্যে গ্রেটার দেন লেস দেন থাকছে, কোনো ইকুয়াল থাকছে না, সেগুলোকে বলছে স্ট্রিক্ট ইনইকুয়ালিটি। এটা এর চেয়ে বড় হবেই স্ট্রিক্টলি। আর যেখানে বড় হচ্ছে বা সমান হচ্ছে বা ছোট হচ্ছে বা সমান হচ্ছে, সেগুলোকে আমরা বলছি স্ল্যাক ইনইকুয়ালিটি। বুঝতে পারলাম? সেই টার্মগুলোকে মনে রাখবে, স্ল্যাক ইনইকুয়ালিটি। এই টার্মগুলো তোমরা মনে রাখতে, ঠিক আছে। এগুলো তোমাদের কাজে লাগবে বিভিন্ন সময়। এইবার আমরা অসমীকরণের কিছু গুরুত্বপূর্ণ ধর্মাবলী নিয়ে আলোচনা করব। দেখো, আমি ধরে নিলাম ABC তিনটে যে কোনো রিয়েল নাম্বার, যে ABC বিলংস টু রিয়েল নাম্বার। আর মানে এখানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেটকে বোঝানো হয়,
ঠিক আছে, আর বলতে আমরা এখানে একটি বাস্তব সংখ্যা সেটকে বুঝি। আর এটা হচ্ছে বিলংস টু চিহ্ন, মানে এবিসি কোথায় বিলং করে, এবিসি বিলং করে আর সেটের মধ্যে। তাহলে এই এবিসি, এই যে তিনটে রিয়েল নাম্বার, এদের মধ্যে বিভিন্ন ধরনের অসমীকরণ বা ইনইকুয়ালিটি থাকতে পারে। কি সেইগুলি? 1 নম্বর দেখো, এ গ্রেটার দ্যান বি যদি এরকম থাকে, তাহলে আমরা সেখানে কি পড়লাম এইমাত্র, যে এর মান বি এর চেয়ে বড়, এর মান বি এর চেয়ে বড়, তাই তো আমরা এটা শিখলাম। আচ্ছা, 2 নম্বরে আছে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি। এমন যদি থাকে তাহলে আমরা কি বলবো, যে এ সংখ্যাটি বি এর থেকে বড় বা বি এর সমান হবে। তাহলে এখানে এর মান কি লিখতে পারি, বি এর চেয়ে বড় বা সমান, তাই তো শিখলাম আমরা। যা শিখলাম সেইগুলোই দেখো এখানে গুরুত্বপূর্ণ ধর্মাবলী হিসাবে এগুলো দেখানো হয়েছে। তাহলে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি মানে হচ্ছে এর মান বি এর চেয়ে বড় বা সমান। আচ্ছা, 3 নম্বর আছে দেখো এ লেস দ্যান বি। তার মানে এই কথাটির মানে হচ্ছে যে এর মান বি এর চেয়ে ছোট, যেদিকে মুখটা খোলা থাকবে সেই দিকটা বড় হবে, এটা মাথায় রাখো। তাহলে ছোটোটা হচ্ছে এ, বিটা হচ্ছে বড়। তাহলে এটাকে কীভাবে লিখব, যে এর মান বি এর চেয়ে ছোট, এর মান বি এর চেয়ে ছোট। আর যদি এমন থাকে যে এ লেস দ্যান ইকুয়াল টু বি, এরকম টাইপের ইনইকুয়েশন থাকলে এখানে কি বুঝবো, যে এর মান বি এর চেয়ে ছোট বা সমান, ছোট হতে পারে বা সমানও হতে পারে, যে ইকুয়ালও আছে। তাহলে এর মান বি এর চেয়ে ছোট বা সমান, ছোট বা সমান, ঠিক আছে। আচ্ছা, যদি এ গ্রেটার দ্যান 0 থাকে, এ গ্রেটার দ্যান 0, তার মানে আমরা বুঝবো কি, যে এর মান হচ্ছে ধনাত্মক, এর মান ধনাত্মক বা পজিটিভ, তাই তো। 0 থেকে বড় মানে সেটা ধনাত্মক বা পজিটিভ ভ্যালু। তাহলে এ গ্রেটার দ্যান 0 থাকলে আমরা এই কথাটির মানে বুঝবো এর মান ধনাত্মক। এ লেস দ্যান 0 থাকলে কি বলবো, এ লেস দ্যান 0 মানে হচ্ছে এর মান ঋণাত্মক, এর মান এখানে ঋণাত্মক, 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে ঋণাত্মক। যদি এমন থাকে যে এ, দেখো এখানে গ্রেটার দ্যান লিখে কেটে দিয়েছে, তার মানে কি এর মান বি এর চেয়ে, এটা গ্রেটার দ্যান থাকলে বড় হতো, সেটাই কেটে দিল, তার মানে ডাজ নট গ্রেটার দ্যান, তার মানে বড় নয়। তাহলে এর মান মানে এ ডাজ নট গ্রেটার দ্যান বি মানে হচ্ছে, তাহলে এ বি এর চেয়ে বড় নয়, তার মানে কি এ বি এর সমান বা তার থেকে ছোট, এটার মানে কিন্তু এটা। এ ডাজ নট গ্রেটার দ্যান বি, এটাকে আমরা পরবর্তী স্টেপে এইভাবে লিখতে পারি, এ লেস দ্যান ইকুয়াল টু বি, যে এ বি এর চেয়ে বড় নয়, তার মানে এ বি এর সমান হতে পারে বা তার চেয়ে ছোট হতে পারে, এ হচ্ছে বি এর থেকে ছোট হতে পারে বা বি এর সমান হতে পারে। একই রকমভাবে দেখো এ বি এর থেকে ছোট নয়, তার মানে কি এ বি এর সমান হবে, না হলে তার চেয়ে বড় হবে। তাহলে এই বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি, এ বি এর সমান হবে, না হলে তার চেয়ে বড় হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী 9 নম্বরে দেখো কি আছে, 9 নম্বর পয়েন্ট আছে দেখো, যে দুটো অসমীকরণ আছে এখানে, একটা হচ্ছে এ গ্রেটার দ্যান বি এবং বি গ্রেটার দ্যান সি। এর মান বি এর চেয়ে বড় এবং বি এর মান সি এর চেয়ে বড়। তাহলে এটাকে আমরা একসাথে কিভাবে লিখতে পারি, এইরকমভাবে। এই দুটো অসমীকরণকে দেখো একসাথে জুড়ে দিলাম, দেখো এখানে একাধিক অসমীকরণ চলে আসলো, যে এর মান দেখো এই এটার ক্ষেত্রে এটাও সিদ্ধ করছে, এটাও সিদ্ধ করছে, দুটো এখানে আছে। দেখো যে এর মান হচ্ছে বি এর চেয়ে বড়, দেখো যেদিকে মুখটা খোলা থাকে সেদিকে বড়, এখানেও তাই, এটা বড় বি এর চেয়ে, এটা বড় বি এর চেয়ে, আবার বিটা বড় সি এর চেয়ে, এই যে বিটা বড় সি এর চেয়ে, ঠিক আছে। তাহলে এ গ্রেটার দ্যান বি এবং বি গ্রেটার দ্যান সি, এই দুটো অসমীকরণকে একসাথে এইভাবে জুড়ে লেখা যেতে পারে, যে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি, এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি। এবং পরেরটা দেখো 10 নম্বরে দেখো, যদি লেস দ্যান দিয়ে থাকে, এ লেস দ্যান বি এবং বি লেস দ্যান সি, এটাকে একসাথে কীভাবে লেখা যেতে পারে, এ লেস দ্যান বি আবার বি লেস দ্যান সি, তার মানে এ লেস দ্যান বি বি লেস দ্যান সি, এরকমভাবে লেখা যেতে পারে,
ঠিক আছে। আচ্ছা 11 নম্বর পয়েন্ট দেখো, এ গ্রেটার দেন বি, এরকম একটা অসমীকরণ দেওয়া আছে যে এ এর মানটা বি এর চেয়ে বড় হতে পারে, বা 12টাও একসাথে দেখো, বা এ এর মান বি এর থেকে ছোট হতে পারে। এ বি এর চেয়ে বড় হতে পারে অথবা এ বি এর চেয়ে ছোট হতে পারে। তাহলে কোন একটা অসমীকরণের উভয় পক্ষে, দেখো উভয় পক্ষে একটি ধ্রুবক রাশি আমি যোগ করতে পারি অথবা বিয়োগ করতে পারি। উভয় পক্ষে, দেখো এর উভয় পক্ষে যেমন সি যোগ করা হয়েছে সেরকমই সি বিয়োগও করা হয়। তাহলে একটি অসমীকরণের উভয় পক্ষে যদি আমি একটি ধ্রুবক রাশি যোগ করি অথবা বিয়োগ করি, তাহলে কিন্তু অসমীকরণের যে চিহ্ন বা প্রতীক যেটা, তার কিন্তু কোনো পরিবর্তন হয় না। গ্রেটার দেন থাকলে গ্রেটার দেনই আছে, লেস দেন যদি থাকে, দেখো লেস দেন ছিল, লেস দেনই আছে। দুটো একসাথে তোমরা পড়বে যে কোনো একটি অসমীকরণ, সেটা এটাও হতে পারে এটাও হতে পারে, এর উভয় পক্ষে একটি ধ্রুবক রাশি যোগ করি বা বিয়োগ করি। দেখো এই ক্ষেত্রেও যোগ করলাম বা বিয়োগ করলাম, অথবা এই ক্ষেত্রেও যোগ করলাম অথবা বিয়োগ করলাম। তাহলে উভয় ক্ষেত্রে কি হচ্ছে, এর অসমীকরণের চিহ্ন যেমন ছিল, গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন আছে গ্রেটার দেনই আছে, গ্রেটার দেন আছে গ্রেটার দেনই আছে, লেস দেন আছে লেস দেন আছে, লেস দেন আছে লেস দেন আছে। অসমীকরণের চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে এইগুলো আমাদের একটা অসমীকরণকে সমাধান করতে কাজে লাগবে। ধরো এরকম একটা ব্যাপার আছে যে 2x + 3 গ্রেটার দেন কত আছে, ধরো 5 আছে, 2x + 3 গ্রেটার দেন 5, এরকম একটা অসমীকরণ দেওয়া আছে। তাহলে তোমরা এখানে পরের স্টেপে এরকম করতে পারবে যে 2x গ্রেটার দেন 5 - 3, এই যে +3টা ওই দিক গিয়ে -3 হয়, এরকমভাবে আমরা সরাসরি লিখি। কিন্তু ব্যাপারটা ঘটে কীরকম, যে উভয় পক্ষে আমরা 3 বিয়োগ করছি। 2x + 3 এর থেকে 3 বিয়োগ করে দিলে 3 কেটে যাবে, 2x থাকবে, আর 5 থেকে 3কে মাইনাস করলে 5 - 3 হবে। তাহলে এই +3টা ওইদিকে নিয়ে যাওয়া মানে কিন্তু ব্যাপারটা এরকম করা হলো যে উভয় পক্ষে একটা ধ্রুবক রাশি বিয়োগ করা বোঝায়। তার মানে এখান থেকে বলতে পারি 2x গ্রেটার দেন 5 - 3 মানে হচ্ছে 2, তাই তো? এরকম হচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে, 2x গ্রেটার দেন 2, মানে এক্ষেত্রে অসমীকরণের চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এরকমভাবে আমরা যখন একটা অসমীকরণকে সমাধান করব, তখন এই স্টেপগুলোকে প্রয়োগ করব, অর্থাৎ এই ধর্মগুলোর সাহায্যে আমরা করব। ঠিক আছে। আচ্ছা 13 নম্বরটা দেখো, 13 নম্বর, যে a গ্রেটার দেন b এবং c গ্রেটার দেন 0 হলে, মানে a গ্রেটার দেন b একটা অসমীকরণ, আর c হচ্ছে একটা রাশি যেটা 0-র চেয়ে বড়। 0-র থেকে বড় মানে আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে 0-র থেকে বড় মানে কি শিখলাম, যে a এর মান ধনাত্মক, পজিটিভ ভ্যালু। তাহলে এখানে c গ্রেটার দেন 0 মানে cটা একটি ধনাত্মক রাশি। তাহলে একটা অসমীকরণের উভয় পক্ষে যদি একটা ধনাত্মক রাশি দিয়ে আমি গুণ করি, দেখো এর উভয় পক্ষে একটা ধনাত্মক রাশি দিয়ে গুণ করা হয়েছে অথবা ভাগ করা হয়েছে। একটা অসমীকরণের উভয় পক্ষে, এই যে এর উভয় পক্ষে c দিয়ে গুণ করেছি, দেখো একে c দিয়ে গুণ করলে ac, বিকে c দিয়ে গুণ করলে bc, একে c দিয়ে ভাগ করলে a/c, বিকে c দিয়ে ভাগ করলে b/c। তাহলে একটা অসমীকরণের উভয় পক্ষে কোনো ধনাত্মক রাশি দিয়ে গুণ করি অথবা ভাগ করি, যাই করি না কেন, অসমীকরণের চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে অসমীকরণটা a গ্রেটার দেন ফর্মেও থাকতে পারে বা লেস দেন ফর্মেও থাকতে পারে। এক্ষেত্রেও তোমরা দেখে নাও ব্যাপারটা একই, যে ধরো এটা যদি একটা অসমীকরণ হয়ে থাকে, তার উভয় পক্ষে একটা ধনাত্মক রাশি দিয়ে গুণ করলাম বা ভাগ করলাম, অসমীকরণের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকমই, যে 2x গ্রেটার দেন 2 এসছিল, 2x গ্রেটার দেন 2, এইবার আমরা এখান থেকে x বার করতে গেলে 2টাকে এদিকে নিয়ে যেতে হবে। তা 2টা তো ওইদিকে নিয়ে যাওয়া মানে 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করা বোঝায়, যে 2 দিয়ে ভাগ করলে 2 কেটে গেল, x গ্রেটার দেন 1, যেটা আমরা এখান থেকে সরাসরি একবারে এই স্টেপটা করি না, একবারে এইভাবে বলি 2 কেটে গেল, x গ্রেটার দেন 1। তার মানে এখানে ব্যাপারটা বুঝতে হবে যে কি, 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করা হয়, তাহলে 2টা কি একটা ধনাত্মক রাশি। তাহলে একটা ধনাত্মক রাশি দিয়ে উভয় পক্ষে যদি ভাগ করি, তাহলে কিন্তু অসমীকরণ কি হচ্ছে, চিহ্নটা গ্রেটার দেন ছিল, এখানেও গ্রেটার দেন থাকবে, গ্রেটার দেন ছিল এখানেও গ্রেটার দেন থাকবে। তাহলে একটা অসমীকরণের উভয় পক্ষে যদি কোনো ধনাত্মক রাশি দিয়ে গুণ করি অথবা ভাগ করি, যাই করি না কেন, সেক্ষেত্রে
অসমীকরণের চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এবার তোমরা 15 নম্বর পয়েন্ট দেখো যে a গ্রেটার দেন b এটা একটা অসমীকরণ এবং c লেস দেন 0। এবার একটা ঋণাত্মক সংখ্যা c লেস দেন 0 মানে একটা ঋণাত্মক সংখ্যা একটা অসমীকরণের উভয় পক্ষে গুণ করলাম বা ভাগ করলাম, তাহলে কিন্তু দেখো অসমীকরণের চিহ্নের পরিবর্তন হয়। যেটা গ্রেটার দেন ছিল সেটা হয়ে যায় লেস দেন। ঠিক আছে, যেটা গ্রেটার দেন ছিল সেটা লেস দেন হয়ে যায়, বা লেস দেন থাকলে দেখো গ্রেটার দেন হয়ে যায়। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই 15 নম্বর এবং 16 নম্বর পয়েন্টটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ কি, এর আগের যে পয়েন্টগুলো করলাম সেখানে কিন্তু অসমীকরণের চিহ্নের কোথাও কোনো পরিবর্তন হচ্ছিল না, তাহলে এইবার চিহ্নের পরিবর্তন হলো। তাহলে একটা অসমীকরণের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিন্তু এটাই মাথায় রাখতে হবে কখন চিহ্নের পরিবর্তন হয়ে যায়, কারণ এই জায়গাটাই স্টুডেন্টদের ভুল হয়। এইগুলোকে তোমরা পয়েন্ট আউট করবে। ঠিক আছে, যে একটা অসমীকরণের উভয় পক্ষে কোনো নেগেটিভ টার্ম দিয়ে যদি ডিভাইড করি বা নেগেটিভ টার্ম দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে অসমীকরণের চিহ্নের পরিবর্তন হয়। যেমন a গ্রেটার দেন b ছিল, এর উভয় পক্ষে আমি c দিয়ে গুণ করছি, তাহলে কী হবে, সেটা লেস দেন হয়ে যাবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেখাই, যে আমরা জানি যে 5-এর মানটা 3-এর চেয়ে বড়, 5 গ্রেটার দেন 3, এটা তো আমরা জানি। তাহলে এই অসমীকরণের উভয় পক্ষে আমি একটা নেগেটিভ টার্ম ধরলাম, ধরো -2 একটা নেগেটিভ টার্ম, তাহলে এর উভয় পক্ষে -2 দিয়ে গুণ করি, তাহলে 5কে -2 দিয়ে গুণ করলে হবে -10, আর 3কে -2 দিয়ে গুণ করলে হবে -6। তাহলে এবার দেখো আমি কি বলতে পারি, এটা গ্রেটার দেন। এখানে -10টা কিন্তু -6-এর থেকে ছোট, অর্থাৎ -6টা কিন্তু বড়। এক্ষেত্রে চিহ্নটা এরকম হয়ে যাবে, অর্থাৎ -10 থেকে -6 বড়, তাই মুখটা -6-এর দিকে খোলা থাকবে। তাহলে ছিল গ্রেটার দেন, হয়ে গেল লেস দেন। তাহলে একটা অসমীকরণের উভয় পক্ষে আমি কোনো নেগেটিভ টার্ম দিয়ে যদি মাল্টিপ্লাই করি, অসমীকরণের চিহ্নের পরিবর্তন হয়। গ্রেটার দেন থাকলে সেটা লেস দেন হয়, লেস দেন থাকলে সেটা গ্রেটার দেন হবে। যেমন ধরো আরেকটা এক্সাম্পল ধরি, যে 2-এর থেকে 8 হচ্ছে বড়, যে 2 লেস দেন 8, তাহলে এর উভয় পক্ষে আমি -2 দিয়ে ভাগ করছি। আগেরটা যেমন -2 দিয়ে গুণ করেছি, এবার -2 দিয়ে ভাগ করছি উভয় পক্ষে। তাহলে একে -2 দিয়ে ভাগ করলে এটা হবে -1, একে -2 দিয়ে ভাগ করলে এটা হবে -4। তাহলে আমি কি এখানে লেস দেন যদি এখানে রাখি তাহলে কি ঠিক হবে? -1-এর চেয়ে -4 কি বড়? এখানে বড় কিন্তু -1, তাহলে এটা হলো না, ঠিক হলো না, তাই কেটে দিলাম। তাহলে সঠিকটা কী হবে, -1 গ্রেটার দেন -4 হবে। -1টা -4-এর চেয়ে বড়, তাহলে লেস দেন থাকলে কি হলো, গ্রেটার দেন হয়ে গেল। কখন হলো, -2 দিয়ে ভাগ করলাম। -2টা কি, একটা ঋণাত্মক সংখ্যা। তাহলে একটা অসমীকরণের উভয় পক্ষে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে যদি গুণ করি বা ভাগ করি, তাহলে অসমীকরণের চিহ্নের পরিবর্তন হয়। এটা কিন্তু তোমাদের মাথায় একদম রেখে দেবে, এটা মাথায় রেখে দেবে, কারণ এইসব জায়গায় কিন্তু ভুল হয়। ধরো তুমি ক্যালকুলেশন করছো কিন্তু অসমীকরণের চিহ্নটার পরিবর্তন করলে না, তাহলে ওইখানটাই ভুল হয়ে গেল। ঠিক আছে, ধরো এরকম কোনো একটা অসমীকরণ দিল যে 3 - 5x গ্রেটার দেন 2 আছে। কীভাবে এটাকে সলভ করবো দেখো, প্রথমে এই 3টাকে রাইট সাইডে নিয়ে যাওয়া মানে উভয় পক্ষে 3 দিয়ে মাইনাস করা বোঝায়। এই যে উভয় পক্ষে যদি 3 মাইনাস করি, যে 3 মাইনাস করি, তাহলে অসমীকরণের চিহ্নের পরিবর্তন হবে না, তাই তো? এরকমই তো একটা ধর্ম শিখলাম যে উভয় পক্ষে, অসমীকরণের উভয় পক্ষে যদি কোনো সংখ্যা দিয়ে আমি যোগ করি বা বিয়োগ করি, সেটা পজিটিভ সংখ্যা হোক বা নেগেটিভ হোক, তাতে কিন্তু অসমীকরণের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এরকম বিষয়টা দাঁড়ালো এই। তাই এটাকে তোমরা সরাসরি এখান থেকে এই স্টেপটাও করে দিতে পারো। অনেকে করে এটা -5x, এই 3টাকে ডান দিকে নিয়ে গেলে এদিকে প্লাস থেকে ওইদিকে গেলে মাইনাস হয়, যেরকম আমরা সমীকরণে করেছিলাম, অসমীকরণও সেরকমভাবেই করে। তো এটা ব্যাপারটা কীভাবে আসে সেটা বোঝানোর জন্য আমি -3 দিয়ে করলাম, উভয় পক্ষে -3 বিয়োগ করে করলাম, 3 বিয়োগ করে করলাম। আচ্ছা, এবার দেখো এখান থেকে -5x থেকে এই জায়গাটা x বানাতে গেলে -5টাকে এদিকে নিয়ে আসা মানে উভয় পক্ষে কিন্তু -5 দিয়ে ভাগ করা বোঝায়। তাহলে যখন তুমি -5 দিয়ে ভাগ করে দেবে, এটা +1/5 হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে লেস দেন থেকে এটা গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন থেকে এটা লেস দেন হয়ে যাবে। -5টাকে এদিকে নিয়ে যাওয়া মানে উভয় পক্ষে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করা বোঝাচ্ছে, তাই তো? এটা আসল মানেটা কী, -5কে ওদিকে নিয়ে গেলাম, তার মানেটা তোমাকে জানতে হবে। যে মানেটা হচ্ছে যে উভয় পক্ষে -5 দিয়ে ভাগ করা বোঝায়। তাহলে যখন কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করি, তাহলে এইমাত্র শিখলাম যে অসমীকরণের যে চিহ্নটা সেটা পরিবর্তন হবে, অর্থাৎ যদি গ্রেটার দেন থাকে তাহলে সেটা লেস দেন হয়ে যাবে।
তাহলে -5 দিয়ে এটাকে ডিভাইড করলে কী হবে, এটা -1কে -5 দিয়ে ডিভাইড করলে 1/5, আর একে -5 দিয়ে ডিভাইড করলে x হবে। সঙ্গে সঙ্গে চিহ্নটা গ্রেটার দ্যান থেকে লেস দ্যান হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু নোট করতে হবে, এটাকে স্টার দিয়ে রাখতে হবে এই জায়গাগুলোতে যাতে না ভুল হয়, ঠিক আছে। তারপর দেখো 17 এবং 18 এই দুটো পয়েন্ট দেখো। ধরো a গ্রেটার দ্যান b আছে, তাহলে a গ্রেটার দ্যান b একটা অসমীকরণ, এটাকে আমি 1/a লিখলাম, মানে এটা কী করলাম, অনন্যক বা রেসিপ্রোকাল করলাম। এটার জায়গায় আমি 1/a করলাম, তাহলে রাইট সাইডেও রেসিপ্রোকাল করলে বিটা 1/b হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অসমীকরণের চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন যেমন হবে সেরকমই লেস দেন থাকলে গ্রেটার দেন হবে। যেমন ধরো যে আমরা জানি যে 5টা বড় 3 এর থেকে, 5 হচ্ছে 3 এর থেকে বড়। এখন 5কে অনন্যক মানে উভয় পক্ষে যদি ব্যস্ত করি বা রেসিপ্রোকাল করি, 5-এর অনন্যক হচ্ছে 1/5, 3-এর অনন্যক হচ্ছে 1/3। তাহলে সেক্ষেত্রে কোনটা বড় হচ্ছে দেখো, সেক্ষেত্রে কিন্তু 1/5-এর থেকে 1/3 বড়, মানে এরকম হবে বিষয়টা। তাহলে অসমীকরণের যে চিহ্নটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হলো। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটাও খুব ভাইটাল যে এই জায়গাতেও অসমীকরণের চিহ্নের পরিবর্তন হয়, ঠিক আছে। বা ধরো এমন হলো যে আমরা জানি 3/2টা বড় 1/3 থেকে, তাই তো 1/3 থেকে আমরা জানি 3/2 বড়। এবার এটাকে উল্টে দিচ্ছি, মানে অনন্যক করছি। 3/2-র অনন্যক হচ্ছে 2/3, আর 1/3-র অনন্যক হচ্ছে 3। তাহলে সেক্ষেত্রে 3টা বড় হলো না, 2/3 থেকে কিন্তু 3 বড় হলো। তাহলে ছিল গ্রেটার দেন, হয়ে গেল লেস দেন। তাহলে এরকম ক্ষেত্রেও কিন্তু অসমীকরণের চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ a গ্রেটার দেন b বা a লেস দেন b যাই থাক না কেন, সেক্ষেত্রে এটাকে যদি উভয় পক্ষে এর ব্যস্ত করে দেওয়া হয়, মানে উল্টে দেওয়া হয়, 1/a-কে উল্টালে a-কে উল্টালে 1/a, b-কে উল্টালে 1/b, তাহলে সেটা কি হলো, গ্রেটার দেন ছিল লেস দেন হলো, লেস দেন ছিল গ্রেটার দেন হলো। তাহলে এই ক্ষেত্রগুলোতে অসমীকরণের চিহ্নের পরিবর্তন হয়, এটা তোমরা মাথায় গেঁথে রাখবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমি এই পর্যন্ত করায় ক্লাসটিকে আর লেন্দি করছি না, পরের ক্লাসের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা অবশ্যই এই ভিডিওর এই অংশগুলোকে খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও বুঝতে তোমাদের সুবিধা হয়। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।